নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের এই যে পরিস্থিতি এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা গভীর একটা সংকেত দিচ্ছে। সে সংকেত হচ্ছে সরকারি কর্মচারী যারা রয়েছেন, সচিবালয়ে যারা চাকরি করেন, বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাডারের যারা সরকারি অফিসার, তারা এই যে নতুন যে নিয়োগ আইন, সেই আইনের সেই প্রত্যাহারের তারা দাবি তুলেছে। এবং দাবি তোলার পর চতুর্থ দিন অতিক্রান্ত, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। এবং বিক্ষোভ মিছিলের মধ্যে স্বাভাবিকভাবেই সরকারি যে সমস্ত পরিষেবা যারা দেন, সেই সরকারি পরিষেবা যারা দেন তারা এই ধরনের বিক্ষোভ মিছিলে সামিল হলে সরকারও তো নিশ্চয়ই একটা সময় অবধি তারা সহ্য করলো, চুপ করে বসে থাকবে না। অতঃপর পদ্ধতি কি? সেটা কি এটাকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা, আওয়ামী লীগের মতো? তার কারণ ইতিমধ্যেই কেউ কেউ এই সরকারি কর্মচারীদের সাথে আওয়ামী লীগকে ট্যাগিং করে দিয়েছে যে আওয়ামী লীগের সময় এরা গণহারে চাকরি পেয়েছে। এবং তার আগে যে প্রশ্ন স্বাভাবিক আসে, 91 থেকে 96 বা 2001 থেকে 6 যারা চাকরি পেয়েছিলেন, তারা তো বিএনপির অনেকে রয়েছেন, তারা তো এখন ভার্জ অফ রিটায়ারমেন্ট, তারাও কি এই আন্দোলনে সামিল হয়েছেন? এটা একটা বৃহত্তর একটা প্রশ্ন, যেটাকে নিয়ে রীতিমতো বাংলাদেশ জুড়ে এখন একটা বিক্ষোভ সমাবেশ এই সমস্ত চলছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারাও নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই, এই নিয়ে তারা রাজপথে তারা আন্দোলন শুরু করেছে। এমনিতে বিএনপির যে আন্দোলনের যে ধারাবাহিকতা অতীতে ছিল, বিভিন্ন সময় বিক্ষিপ্ত লগ্নে তাদের কিছু আন্দোলন এগুলো ছিল, কিন্তু বিএনপির সাম্প্রতিক সময় প্রথম থেকে তারা নির্বাচনের দাবি করেছেন। খালেদা জিয়া অসুস্থ ছিলেন দীর্ঘদিন শেখ হাসিনার সময়, সেই সময় বেশ কিছু বিক্ষিপ্ত কিছু আন্দোলন করেছিলেন, কিন্তু সেটাকে খুব উল্লেখযোগ্য মাত্রায় নিয়ে যেতে পারেননি, যে কারণে আওয়ামী লীগের প্রতি বিএনপির একটা মাত্রাতিরিক্ত বিক্ষোভ রয়েছে। অতীতে অনেক হিংসাত্মক ঘটনার সাক্ষী থেকেছে আওয়ামী লীগ এবং বিএনপি। রাজনৈতিকভাবে সেই যে রাজনৈতিক সংঘর্ষ যা বাংলাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া, 2001 সালের সময় বাংলাদেশে একটা বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশে জামাতের সাথে বিএনপি সরকার তৈরি হবার পর 2004 সালে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবির যে 64টা জেলায় 459টার মতো হচ্ছে বিস্ফোরণ হয়েছিল, যা নেতৃত্বে ছিল বাংলা ভাই, যেটা লস্কর-ই তৈবার একেবারেই হচ্ছে দামি সংগঠন, তারা নিয়েছিল। তখনও বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি বা গ্রেনেড হামলা, আওয়ামী লীগের সভায় অত্যন্ত তিক্ত পরিস্থিতি ছিল, যে তিক্ত পরিস্থিতি 5 অগস্টের পর সেই তিক্ত পরিস্থিতি অনেকটা সেখানে নেই। তার কারণ শেখ হাসিনা পলাতক, অধিকাংশ নেতারা পলাতক। এখন যে রাজনৈতিক কর্মীরা রয়েছে তাদের কি ভবিষ্যৎ হবে? আওয়ামী লীগের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিঃসন্দেহে কোথাও একটা জায়গায় বিএনপির কোনো রাজনৈতিক ভাগ্য পুনরুদ্ধার করতে পারে কিনা, সেই দিকে একটা বড় প্রশ্ন এখন বাংলাদেশে রয়েছে। তথাপি রাজনৈতিক এই মিছিল নির্বাচনের দাবিতে এটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে, কিন্তু তার মধ্যে এই যে বিক্ষোভ সরকারি কর্মচারীদের, যে সেক্রেটারিয়েটের বিভিন্ন সচিবালয় বিক্ষোভ, এটা একটা বড় প্রশ্ন আকারে দাঁড় করিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কি এর মাধ্যম দিয়ে কোথাও একটা জায়গায় যদি প্রশাসন ফেল করতে শুরু করে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতগুলো ফ্রন্টের ইউনূস সাহেবকে এখন লড়তে হচ্ছে। একদিকে নিজেদের যারা উপদেষ্টা, সেই উপদেষ্টাদের মধ্যে অনেককেই দেখা যাচ্ছে তারা নিশ্চুপ। কেউ কেউ বলছেন পদত্যাগ যদি করতে হয় তাহলে সমস্ত কিছু ফাঁস করে দেব। কি ফাঁস তারা করতে চাইছেন? নানা কিছু এরকম বক্তব্য আসছে। আসিফ নজরুল তিনি কোথায়? বা আলী রিয়াজ, যিনি বাংলাদেশের উপর তার বিখ্যাত বই আছে যেখানে তিনি লিখেছিলেন, তিনিই তো হচ্ছে সংস্কার কমিশনের প্রধান,
বলেছিলেন রাষ্ট্রীয় আনুকূল্য পেলে বাংলাদেশে মৌলবাদ এমন একটা চেহারা নেবে যা বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে দেবে। আফগানিস্তান, সিরিয়া এইসব দেশগুলো গৃহযুদ্ধ উত্তর কি পরিস্থিতিতে রয়েছে। বাংলাদেশে যে বাংলাদেশের একটা আন্তর্জাতিক ভাবমূর্তি ছিল, একটি মধ্যমপন্থী, মোটামুটি উদার, মোটামুটি একটি ধর্মনিরপেক্ষ, এরকম একটা ইমেজ যা 2001 অনওয়ার্ডস গোটা বিশ্বে সন্ত্রাসবাদের এই যে করাল গ্রাস, ইসলামিক জঙ্গি গোষ্ঠীর যে ভয়ঙ্কর দাপাদাপি বিশ্বজুড়ে এবং যার প্রত্যুত্তরে বিভিন্ন দেশে কেজি কেজি টন টন বোমা নিক্ষেপ এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া, এবং দেশগুলো একটা নিঃস্ব অবস্থায় চলে গেছে, এরকম বহু দেশ আছে। বাংলাদেশের ক্ষেত্রে তো এরকম সিচুয়েশন তৈরি হয়নি। শেখ হাসিনাই হোক বা খালেদা জিয়া হোক, তারা অন্তত মোটামুটিভাবে একটা ওরকম একটা পরিস্থিতি রাখতে পেরেছিলেন, যদিও শেখ হাসিনার আওয়ামী লীগের উপর ভরসা বা নির্ভরতা বিশ্ববাসীর অনেকটাই ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন হোক, আমেরিকা হোক, এবং ভারত তো নিশ্চিতভাবেই। এই প্রশ্ন যখন এখন রয়েছে, তখন বাংলাদেশের সেনাবাহিনী, তবে হ্যাঁ, শুরুতেই একটা সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য কার্যক্রম, বাংলাদেশের সামনে যেহেতু ঈদ আছে, ঈদের দিন বর্জ্য নিষ্কাশনের জন্য সাউথ সিটি কর্পোরেশনের মেয়র তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে অনুরোধ করেছিলেন বর্জ্য নিষ্কাশনের কাজে যদি সেনাবাহিনী আসে। এই রকম আবদার শুনে ক্ষেপে লাল সেনাবাহিনী, তারা এই ব্যাপারটা আবারও মনে করিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীর কাজ দেশ বিদেশি শত্রুর হাত থেকে দেশের প্রতিরক্ষা। মানে বাংলাদেশের সেনাবাহিনীকে কার্যত এইরকম একটা জায়গায় নিয়ে এসে চেষ্টা করছে। ফলে বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে, কোন পথে যাচ্ছে আজকের এই বাংলাদেশ? আবার কি বাংলাদেশে যেভাবে আর কি প্রথমে জেএমবি নেতা রহমানের মুক্তি, যিনি রাজীব হায়দার কেসে হত্যাকাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন, যার আরও ৫টি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রথম মুক্তি পেলেন, এবং গতকাল যিনি মুক্তি পেলেন আজহারুল্লাহ, যার বিরুদ্ধে 1971 সালে রংপুরে 1200 হিন্দুকে হত্যা, ধর্ষণ, নানাবিধ কেসে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাকে সৈয়দ রেফাত, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের এখন প্রধান বিচারপতি, তার নেতৃত্বাধীন বেঞ্চ তাকে খালাস করে দিয়েছে, তিনি এখন মুক্ত, এবং সমস্ত কেস তার বিরুদ্ধে উইথড্র করে নেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে 1971 সালে, আবারও বলি, রংপুরে এক গণহত্যার ঘটনা ঘটেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন। একদম মার্কামারা এই রাজাকার, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং তিনি বিচারাধীন বন্দী নন, তিনি দণ্ডপ্রাপ্ত বন্দী হিসাবে ছিলেন, কিন্তু তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়েছে। তাহলে কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে রয়েছে, এবং সরকারি কর্মচারীদের এই যে বিক্ষোভ, এইটাকে বাংলাদেশে কি একটা কাউন্টডাউন শুরু হয়েছে? তার কারণ সরকারের এই কর্মচারী 17 লক্ষ কর্মচারী রয়েছেন বিভিন্ন ক্যাডারের, তাদের দাবি দেওয়া বিষয় নয়, বিষয় হচ্ছে সম্পূর্ণভাবে অধ্যাদেশকে প্রত্যাহার করা। কোথাও কি আবার এক বছর ধীরে ধীরে এগিয়ে আসছে 5ই আগস্ট, জুলাই মাসের সেই রক্তাক্ত গণবিক্ষোভ বা অভ্যুত্থান, তারকে আবার আরেকটা পার্ট 2, তারই কি সিকুয়েল শুরু হয়ে গিয়েছে? এই প্রশ্নগুলো রয়েছে। আপনাদের জন্য ফোন লাইন খুলব। রয়েছেন আজকে ডক্টর আশিস দাস, তাকে অনেকদিন পর আমরা স্টুডিওতে পেয়েছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, বাংলাদেশ নিয়ে যার গবেষণা গ্রন্থ সমাদৃত। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, এবং রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, ভার্চুয়ালি রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী আরেক অধ্যাপক। আমরা 3 জন অধ্যাপকের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব, আপনারাও দূরভাষে নিঃসন্দেহে যোগদান করবেন পরবর্তী অধ্যায়গুলোতে, যে কোন পথে এগোচ্ছে বাংলাদেশ। সিচুয়েশন ইজ ভেরি টার্ময়েল। আমি একটু আশিসবাবু, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আমরা 5ই আগস্টের পর বিভিন্ন সময় বাংলাদেশের গতি প্রকৃতি দেখেছি, এবং যেটা দেখেছি
যে আওয়ামী লীগকে পর্যদস্ত হতে, বিধ্বস্ত হতে এবং কোণঠাসা হতে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে অন্য ধরনের কিছু আন্দোলন তো রয়েছে। আজকে ছবিতে আমরা দেখলাম যে বিএনপির আন্দোলন আপনারা মানে দেখা যাচ্ছে কোথাও সেনাবাহিনীর কাছে কি ধরনের সমস্ত তার মান মর্যাদাকে কতটা ভুলুণ্ঠিত করা, এবং যেটা সেনাবাহিনী একটা বলেছে কিন্তু সরবভাবে এখনো সেনাবাহিনী দাঁড়ায়নি। রাজনৈতিক কর্মকাণ্ড বেশ সঙ্গীন অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে ঠিক কি হতে চলেছে আগামী সময়টাতে? সেটা হচ্ছে সুজিতদা, আপনি এতক্ষণ যে বিশ্লেষণ করলে সেইটা দিয়েই বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে সেটার একটা আভাস আজকে আপনার যারা অনুষ্ঠান দেখছেন তারা বুঝতে পেরেছে। আমি শুরু করব এই কথাটা দিয়ে, বাংলাদেশে এই মুহূর্তে ইউনিসের নেতৃত্বাধীন যে তদারকি প্রশাসন চলছে, এটা চলছে পুরোপুরি সন্ত্রাসের মধ্য দিয়ে, একদম পরিষ্কার। এবং এটা সন্ত্রাসের মধ্যে দিয়ে চলছে, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো এই কারণে যে এত কিছুর পরেও প্রান্তিক মানুষের কাছে এবং যারা দেশের সংখ্যাগরিষ্ঠ তাদের আওয়ামী লীগের প্রতি কিন্তু অকুণ্ঠ সমর্থন এখনও টিকে রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আগামী যদি নির্বাচন হয়, করবে কি করবে না আমি জানি না, যদি নির্বাচন হয় তাহলে বুঝতে পারছিল যে আওয়ামী লীগকে কিন্তু ঠেকানো যাবে না। নির্বাচন হলে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, এটা আমার এখনও বিশ্বাস। আমি এটা প্রথম দিন থেকে বলছি, আজকে বলছি, আগামী দিনেও বলবো, নির্বাচন হলে এটা বোঝা যাবে। দুই, যেটা এই যে আজহারউল্লাহ, কিন্তু এই নির্বাচনটা আপনি বলছেন যদি নির্বাচন হয়, নির্বাচন তো হবে, নির্বাচনের একটা সেটা ডিসেম্বরও হতে পারে, জুনের 30 তারিখ অবধি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে 30 তারিখে পরে একদিনও থাকবেন না, ফেব্রুয়ারিতেও হতে পারে, কিন্তু 26 জুন, হ্যাঁ 2026 সালে জুন মাস, কিন্তু তার মধ্যে তো নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। আমি তো এই কথাটাই বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই কারণে যে নির্বাচন আপনি 26 জুনেই করুন বা 26 ডিসেম্বরে করুন, আওয়ামী লীগ 25 ডিসেম্বরে, মানে আওয়ামী লীগই মানুষের সমর্থন পেয়ে আবার ফিরত। এটা বাংলাদেশের ভেতরের পরিস্থিতি, যারা বাংলাদেশ সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা জানেন, যার জন্য আপনাকে চরম সন্ত্রাস নামাতে হচ্ছে, যার জন্য এই যে আপনি আজকে বললেন নতুন চাকরি আইন প্রত্যাহার, যারা সরকারি কর্মচারী। আচ্ছা, কোনো সুসভ্য দেশে সরকার পাল্টায়, সে তদারকি সরকার হোক আর যাই হোক, স্থায়ী চাকরি কারুর চলে যায়, সে বিএনপির আমলেও চাকরি পেতে পারে, আওয়ামী লীগের সময়েও চাকরি পেতে পারে, বিএনপির আগেও চাকরি পেতে পারে। 25 বছর বয়সে যে 90 সালে চাকরি পেয়েছে তার তো আর 60 বছর হয়নি, চাকরি কারুর যায় না। তাহলে আপনার ভয় দেখুন, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে আপনি ভয় পাচ্ছেন যে এদের দ্বারা না আমাকে পরে যদি নির্বাচন হয় এরাই না আমার সাথে সাবাতুস করে। এই ভয়টা ইউনিসের মধ্যে ভীষণভাবে আছে, এবং ইউনিস শুধু না, ইউনিসের সাথে যে সাঙ্গপাঙ্গরা আছে তাদের মধ্যে আছে, আর আছে বলে আর সন্ত্রাসটাকে আরো নিগুড়ভাবে মানুষের মধ্যে নামিয়ে আনার জন্য এই আজহারুল মোল্লার মতো লোকেদেরকে মুক্তি দেওয়া হচ্ছে দিনের পর দিন। এবং এই মানুষের কর্মকাণ্ড তো আপনি জানেন, কত মানুষকে একসাথে, হিন্দু মানুষকে একসাথে হত্যা করেছিল। তাহলে এই ধরনের মানুষদের আপনি যখন বার করে আনছেন, সমাজের মধ্যে তাদের জায়গা দিচ্ছেন নতুন করে, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার অভিমুখ, আপনার চিন্তা চেতনা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু বোঝা যায়, এবং এটা বাংলাদেশের মানুষরা কিন্তু বুঝছেন। মানে ইউনূস সাহেব যিনি জানেন যে বাংলাদেশের যে ইমেজটা ছিল পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলোতে, আমেরিকাতেও, যে মোটামুটি একটি মধ্যমপন্থী, একটি মোটামুটি ও উদার, মোটামুটি ধর্মনিরপেক্ষ, আজকে যদি এই ধরনের যারা দণ্ডপ্রাপ্ত আসামি তারা বেরিয়ে আসছে, একটা চারিদিকে হচ্ছে লুটপাটের সংস্কৃতি, এই যে ইমেজ ক্রাইসিসে হবে, ইউনূস সাহেব কি এতটাই যে বাংলাদেশের ইমেজকে ছাপিয়ে তার ইমেজ এতটাই কি যে বাংলাদেশকে তিনি পার করে নিয়ে যেতে পারবেন? ব্যক্তি ইউনিসের সারা জীবনের যদি কর্মকাণ্ড দেখেন, ব্যক্তিগত ধান্দাবাজি ছাড়া তিনি কিছু করেননি। রাষ্ট্র, দেশ, এইসব ভাবনা ইউনিসের চিন্তা চেতনায় কোনো দিন ছিল না। এবং এই 5ই অগাস্ট থেকে যা যা কর্মকাণ্ড হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো আপনি আবার রিক্যাপ করতে শুরু করুন, নিজের আখের গুছিয়েছেন। রাষ্ট্রের মানুষের দৈনন্দিন চাহিদা, কিন্তু মুখে বুলির শেষ নেই, সংস্কার করব সংস্কার করব। আরে এত দিন ধরে তাহলে আপনি সংস্কারটা কি করলেন? এই ধরনের লোকেদের মুক্তি দেওয়াটাই যদি সংস্কার হয়, তাহলে বাংলাদেশে এই সংস্কারই হচ্ছে, বাংলাদেশে এই সংস্কারই তো করছেন। এই ধরনের যারা অপরাধী, দাগী অপরাধী,
দাগি রাজাকার, মার্কা মারা রাজাকার, তাদেরকে আপনি দিনের পর দিন ধরে মুক্তি দিচ্ছেন। এই সংস্কারই তো আপনি করছেন বাংলাদেশের বসে। ফলে আপনাকে এই সন্ত্রাস নামিয়ে আনা ছাড়া পথ নেই। আপনি একটা কথা বলছিলেন না, রাষ্ট্রীয় আনুকূল্য না পেলে, যেমন দাঙ্গা হয় না, রাষ্ট্রীয় আনুকূল্য না পেলে মৌলবাদীরাও সক্রিয় হয় না। এবং এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি যারা সমাজকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে, তারা সক্রিয় হয় না যদি রাষ্ট্রীয় আনুকূল্য না পায়। এবং সেটা তো আমরা দিনের পর দিন দেখছি এই জিনিসগুলো। তার তো কোনো বিন্দুমাত্র একটা জায়গা থেকেও তো আমরা দেখতে পাচ্ছি না যে আজকে একটা ভালো কাজ হয়েছে বাংলাদেশে। একটা কাজ আপনি বলুন, নিরপেক্ষভাবে বলুন, যে আপনি যদি বলেন না আপনি ভুল বলছেন, এই কাজটা ভালো হয়েছে। একটা ভালো কাজ দেশের মানুষের জন্য এখনো পর্যন্ত ইউনূসের হাত ধরে কিচ্ছু হয়। কিন্তু জামাত শিবির বা এরা যারা রয়েছে, যারা ইউনূস সাহেবকে প্রতি মুহূর্তে অক্সিজেন, ব্লাড এগুলো দিয়ে যাচ্ছে, তারা তো একটা বলবে কেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। ভারতবর্ষ বাংলাদেশের ওপর আধিপত্য করতে চাইলে ৭১ সালে করতে পারত। ওইসব কথা বলে লাভ নেই। জামাতিদের স্লোগানই তো ভারত বিদ্বেষ। জামাতিরা ওই শক্তি, তো যে শক্তিকে উনি প্রশ্রয় দিচ্ছেন, জামাত তো সেই শক্তি। এবং এই শক্তির আনুকূল্যেই তো ইউনিসের উত্থান। এই শক্তির আনুকূল্য না থাকলে ইউনিসের উত্থান হতো না কোনোভাবে বাংলাদেশে, বা ওই ছাত্র আন্দোলন হতো না। ছাত্র আন্দোলনের পেছনে কি ছিল, কি পরিকল্পনা ছিল, আর নতুন করে কি বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষের কাছে বোঝানোর দরকার আছে? আসলে শুনুন, আমি এই কথাটা আবার বলছি, বাংলাদেশ বলে কোনো আসলে দেশ নেই। বাংলাদেশ এখন একটা ভূখণ্ড। সেই ভূখণ্ডের বাইরে বাংলাদেশকে আলাদা কোনো বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের কোনো আইডেন্টিটি নেই। এবং এই আইডেন্টিটি নিয়ে বাঁচতে হবে যতদিন এই ইউনিট থাকবে, যতদিন না নির্বাচিত সরকার আসবে। প্রদীপবাবু, এই ২০০১ সাল বিএনপি ক্ষমতায় এলো, জামাতের সাথে মানে হাত ধরাধরি করে, তখন একটা জায়গায় জায়গায় প্রচুর এরকম মাদ্রাসা, বিভিন্ন শিবিরের ছেলেপিলেরা, তারা একটা স্লোগান দিল, আমরা হব তালিবান, বাংলা হবে আফগান। দিকে দিকে এই স্লোগান, বাংলা ভাই। তারপরে যে ঘটনা ২০০৪ সাল, এই যে বাংলাদেশের এই যে ধারাবাহিকতায় ২০০১ থেকে অনওয়ার্ডস ২৫, এটা ক্রমশ উত্তরোত্তর মানে বৃদ্ধি পেয়েছে। তথাপি বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গা, এই কঠিন পরিস্থিতির মধ্যে এখন তো বোঝা যাচ্ছে, যারা আমরা ভারতে বসে রয়েছি, পশ্চিমবঙ্গে বসে রয়েছি, তাদের তো এটা বুঝতে পারছি যে ২০০১ থেকে ২০২৫-এ বাংলাদেশের এই যে অর্থনৈতিক উন্নয়ন, শেখ হাসিনাকে যতই মানে স্বৈরাচারী এসব নানাভাবে ত্যাগ করলেও কি কঠিন পরিস্থিতি ছিল। এই ধরনের স্লোগান ২০০১ সাল থেকে এই ধরনের স্লোগান, তারপর ৪ সালে ওই রকম ধারাবাহিক বিস্ফোরণ, এবং এবার ইউনূস সাহেবের সময় তারা বেরিয়ে আসছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা ক্ষোভে ফুঁসছে এবং হচ্ছে তারা নেমে পড়েছে হচ্ছে সরকারি কর্মচারীরা। এখান থেকে দাঁড়িয়ে একটা জায়গা আমি একটু বলতে পারি, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়ান, আমার একটা মনে পড়ছিল ৭৭ সালে ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার তৈরি হয়েছিল। তার আগে একটা বিখ্যাত রেল বিদ্রোহ মানে ধর্মঘট হয়েছিল, জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে জরুরি অবস্থা দেশে ছিল, একটা বিশাল রেল ধর্মঘট হয়েছিল। এবং তারপরের রেল ধর্মঘট ওঠার পরেই হচ্ছে মানে কংগ্রেসের রাজত্বর প্রথম আর কি শেষ হলো। এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, বা বিএনপির পথে নামা, কোথাও কি এবার সত্যিকারের একটা ডিসাইসিভ জায়গা, যেটাকে বলা হয় একেবারে ডিসাইসিভ জায়গা, আর পার অবস্থায় গিয়ে এসে বাংলাদেশ দাঁড়ালো? সুজিত, প্রথমেই বলি যে নির্বাচনটা কিন্তু পেছানো হচ্ছে, এইটা হচ্ছে কি প্রথম ট্যাগলাইন, বুঝতে হবে। আমি যখন ক্ষমতায় এসেছিলাম তখন আমি বললাম ডিসেম্বর ২৫-এর পরে একদিনও নয়। এখন আমি পরিস্থিতি গন্ডগোল দেখে কি বলছি যে না, আমি পদত্যাগ করব। তারপর আমি বললাম আমি জুন ২০২৬-এর পরে আর একদিনও নয়। তার ফলে যেটা দাঁড়াচ্ছে, ইতিমধ্যে একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হলো। যেটা আশিসদা বলছিলেন যে ইউনূস সাহেবের ব্যক্তিগত কৃতিত্ব তো আমরা জানি হচ্ছে কি ওই সমবায় ব্যাংক, ক্ষুদ্র অর্থনীতি, এই সব। তাহলে উনি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে এই নতুন বিকল্প অর্থনীতির পথে বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে গেছে, সদর্থক ভূমিকা তিনি নিলেন না। আপনি যে অকংগ্রেসি সরকার বলছিলেন ভারতবর্ষে, তারা কিন্তু একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিল, সরকারিয়া কমিশন।
তারপরেও আমরা 2000 সালে দেখেছিলাম আরও একটা ভেঙ্কাটচালিয়া কমিশন আমাদের হয়েছে। এখন এই যে সংবিধান সংস্কার এবং তার মাথায় যিনি বসে আছেন অধ্যাপক আলী রিয়াজ, যার কথা দিয়ে আপনি বলছিলেন, সংবিধান সংস্কারের কতগুলো সদর্থক দিক নির্দেশ থাকে, এইখানে কিন্তু কোনো দিক নির্দেশ নেই। একটাই দিক নির্দেশ যে যেভাবেই হোক হাসিনাকে ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগকে ব্যান করা, তারপরে নির্বাচনে যাওয়া পরিস্থিতি বুঝে, নইলে এভাবেই অচলাবস্থা রেখে যাওয়া। এইখানে আমি প্রথম থেকে মনে করি যে বাংলাদেশের এই যে অচলাবস্থা বা অব্যবস্থা, এটা কিন্তু বাড়ছে, তার কারণ কোথাও না কোথাও বিদেশের সমস্ত শক্তি, সেটা ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, তারা কিন্তু কোথাও না কোথাও এই তত্ত্বাবধায়ক সরকারকে কিছুটা লেজিটিমেসি দিচ্ছে, দেখা করছে, কথা বলছে, মুখে বলছে এদের সরকার হিসেবে মানি না, কিন্তু এই যে দেখা করা, কথা বলা, কিছু কিছু ছোট ইউরোপীয় দেশ তারা গিয়ে ওখানে বিনিয়োগের আলোচনা করা, এগুলো কোথাও গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে অক্সিজেন দিচ্ছে। যেমন অক্সিজেন তারা পাচ্ছে ভেতর থেকে, তেমন অক্সিজেন আবার পাচ্ছে বাইরে থেকে। ফলে আজকে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যদি অচলাবস্থা থাকে, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষ। আজকে এই বাংলাদেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক যে পয়েন্টসগুলো আছে, কৌশলগত জায়গা, সেন্ট মার্টিন দ্বীপ একটা অন্যতম, চাকমাদের জায়গাটা আরেকটা, চিটাগাঁও হিল ট্র্যাক্ট অন্যতম। ফলে এই সব জায়গায় এখন যদি মার্কিন বেস তৈরি হয় বা চীনের বেস তৈরি হয়, সেটা কিন্তু ভারতের পক্ষে খুব বিপজ্জনক। ফলে এখন যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তার দুটো কারণ। এক, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাইছে না, কারণ তারা যে রাজনৈতিক দলটা ফর্ম করেছিল তাদের কোনো মাস বেস নেই এবং তারা নির্বাচনে পর্যদুস্ত হবে। দ্বিতীয়, হাসিনা সরকারকে মানে আওয়ামী লীগকে ব্যান করে তারা একটু জল মাপলো যে আমি ব্যানিংয়ের ঘোষণাটা তো করলাম, এর রিয়াকশনটা কি আসে। এর রিয়াকশনটা যেভাবে চাকরিতে নতুন আইনের বিরুদ্ধে আমরা দেখছি 17 লক্ষ কর্মী মাঠে নেমে পড়েছে, আমি যতই দেখি আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে পারছে না, তার কারণ তাদের ওপরে ধরপাকড় হচ্ছে, ডেভিল হান্ট হচ্ছে। ফলে গণতান্ত্রিক পরিসর তৈরি করতে গেলে যখন আমার উদারপন্থী রাজনৈতিক শক্তি আক্রান্ত বাংলাদেশে, তখন কিন্তু বিশ্বের জাতিরাষ্ট্রের একটা ভূমিকা। দ্বিতীয় হচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে শেষ বেলায় অনেকের মতিভ্রম হয়। একের পর এক আপনি হাসিনা আওয়ামী লীগকে ব্যান করলেন, তারপরে আপনি এই আইন নতুন আনলেন চাকরি ক্ষেত্রে, ফলে বিক্ষোভের একটা সূচনা আপনি কিন্তু ইচ্ছে নিজের ভুলেই করছেন। মানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় এটাকে আমরা আমল দিই না, যে শেষ বেলায় মতিভ্রম, এবং এই মতিভ্রম মানে যে এই সংকটটাকে তিনি তৈরি করছেন, বুঝতে পারছেন না যে এই সংকটটা তার সামনে এইটা যে রয়েছে। আপনি যেটা বলেন তার যে একাডেমিক যে রেকর্ড বা হচ্ছে অতীতের অভিজ্ঞতা, অবশ্য তিনি অনেকগুলো কিন্তু সেফগার্ড আগে নিয়ে রেখে দিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আমি নিজেই এটা বুঝতে পারছি না, তো আমি কি বোঝাবো। বয়সের একটা তিনি তখন দেবেন যে আমাকে এই বয়সে ধরে বেঁধে এসে নিয়ে এসে, তো আপনি জো বাইডেনও তো বয়সের কারণে সরে গেলেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারে তো অনেকেই উপদেষ্টা আছে, তাহলে তাদের মধ্যে কি আলী রিয়াজ নিজে দায়িত্ব নিক না? আলী রিয়াজ যিনি অধ্যাপক, যিনি এত কিছু লিখেছেন বাংলাদেশের উপরে, বয়সের কারণে উনি কিছু বুঝতে পারছেন, তাহলে আসিফ নজরুলের কি হবে? অন্য কেউ দায়িত্ব নিলে না, যে কেউ দায়িত্ব নিক। আমি বলছি ওনার সাঙ্গপাঙ্গদের মধ্যে যে কেউ দায়িত্ব নিক, কিন্তু বাংলাদেশকে আমরা চাই যে কোনো সভ্য জাতিরাষ্ট্র সে এগোবে, পিছবে না, সে উন্নয়নের দিকে এগোবে, সে তার সংস্কারের দিকে এগোবে। একটা সংবিধান সংস্কারের নীতি করতে যদি তার 1.5-2 বছর লেগে যায়, তাহলে সেটা জনসম্মুখে কবে আসবে, সেই নিয়ে আলোচনা কবে হবে, সেটা নিয়ে নির্বাচন কবে যাবে। ফলে এইগুলো আসলে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, আলী রিয়াজের বিশেষজ্ঞতা হচ্ছে গিয়ে ধর্ম, রাজনীতি, সংবিধানের বিশেষজ্ঞ তিনি নন, তো তাকে মাথায় বসিয়ে দিয়েছে। অর্থনীতি, গ্রামোন্নয়ন, সমবায় ব্যাংকের বিশেষজ্ঞ, তিনি বসে পড়েছেন সরকার চালানোর মাথায়। তাহলে যা হয় সেটাই হচ্ছে যে আপনাকে যদি অন্য কাজে বসিয়ে দেয়, আপনি ইচ্ছে করে দেখবেন মানে কোথাও একটা জায়গায় এটা কি শোনা যায় আর কি। ধরুন এখানে তো আওয়ামী লীগের কেউ কেউ বলেন সিম্পেথাইজার রয়েছে, যেমন হচ্ছে ওয়াকারুজ্জামান সম্পর্কে বলে, কিন্তু এরা তো আওয়ামী লিগার কিনা বা বোনাফাইড কিনা সেটা তো জানা যায় না। আলী রিয়াজ বা এরা আওয়ামী লীগের ক্রিটিক্যাল ছিল, ফলে বিভিন্ন বিএনপি পন্থী, এই পন্থী, ওই পন্থী রয়েছে। তথাপি
ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে সমন্বয় করে কেন এই কাজটা করতে পারলেন না, সংস্কারের কাজটা? মানে কোথায় তার ইয়েটা, মানে রাজনৈতিক অনভিজ্ঞতা না বাংলাদেশটাই উনি যে ভালো করে বুঝতে পারেন না? না, প্রথমত হচ্ছে বাংলাদেশ বুঝতে পারেন না, রাজনৈতিক অনভিজ্ঞতা, কিন্তু সব থেকে বড় কথা সেটা হচ্ছে দেশ চালানোর জন্য একটা বুকের ধক চাই, একটা ভিশন চাই। আজকে বাংলাদেশে আমি আগেও বলেছি, আবারও প্রমাণিত সত্য যে শেখ হাসিনা ছাড়া আর কোনো নেতৃত্ব নেই। সেকেন্ড লিডার, সেকেন্ড র্যাঙ্ক আওয়ামী লীগেও নেতৃত্ব নেই। বিএনপির ফার্স্ট র্যাঙ্ক নেতৃত্ব যে এগিয়ে এসে বলবে যে হ্যাঁ আমি দেশ চালানোর জন্য সক্ষম। আজকে বিএনপি এতবার বলছে যে নির্বাচন করুন, নির্বাচন করুন, কোথায় বিএনপি জমায়েত করছে বলুন তো? একটা বড়সড় জমায়েত করতে পারছে? আজকে শাহবাগ আন্দোলন আমরা দেখেছি, কত বড় জমায়েত হলো। আজকে আমরা গত বছর জুলাইয়ে দেখেছি। কিন্তু আজকে বিএনপি নিজে সে নির্বাচন চাইছে বলে সাংবাদিক সম্মেলন করছে, কিন্তু একটা বড় জমায়েত করে কেন এই অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলছে না? আসলে যেটা আশিসদা বলছিলেন, সাংগঠনিক যে রিচ, মানুষের জনসমর্থন, সাধারণ মানুষের শান্তিপূর্ণ পরিস্থিতিতে কোনো দলের নেই। ফলে আজকে নির্বাচন পিছিয়ে এই অচলাবস্থা টিকিয়ে রাখতে হচ্ছে। এবং একটা যেটা বললেন যে এই অচলাবস্থা বা আরও কিছু হচ্ছে যে সন্ত্রাসটা নেমে আসার ফলে ঢাকার রাজপথে এরকম ঘুরে বেড়াচ্ছে গোটা মে মাস জুড়ে এই রকম দৃশ্য। বিভিন্ন জায়গায় লুটপাটকারী, অগ্নিসংযোগকারী, মূলত হচ্ছে অন্যের সম্পত্তি কিভাবে হড়প করে নেওয়া যায়, মৌলবাদী, এই নিয়ে আজকের একটা ঢাকা শহর। কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের হচ্ছে খুনের আসামি বানিয়ে তাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে, সাংবাদিকদের সেখানে সোচ্চারে বলার মতো কোনো পরিস্থিতি নেই, নিলেই হচ্ছে আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ লাগিয়ে দেবে বা ভারতের দালাল বলে দেওয়া হবে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যে নাটকীয় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সরকারি কর্মচারী হোক, সেনাবাহিনী দিক থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, তাহলে কোন পথে বাংলাদেশ, কি বলবেন আপনি ডক্টর দেবাশিস নন্দী? বাংলাদেশ তো দিশাহীন পথে এগোচ্ছে। বাংলাদেশ অর্থাৎ এখন যে দিকে এগোচ্ছে বাংলাদেশ, সামনে কোনো লক্ষ্য নেই, একটা অন্ধকার চিত্র দেখতে পাচ্ছি। দেখুন, কতগুলো বিষয়ে খুব প্রয়োজন বলা। একটা হচ্ছে সরকার পরিবর্তন ঘটতেই পারে, কোন সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। এরশাদের বিরুদ্ধে ছিল, জিয়া এরশাদের বিরুদ্ধে ছিল, খালেদা জিয়া এবং জামাতের নেতৃত্বাধীন যে জোট ছিল 2001 থেকে 2006, তাদের বিরুদ্ধে ছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপ সেই সময় বৃদ্ধি পেয়েছিল, আইন শৃঙ্খলার অবনমন ঘটেছিল সেই সময়, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল, সংখ্যালঘুদের ওই বিভিন্ন মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছিল। সর্বোপরি সেই সময় বাংলাদেশ দুর্নীতিতে অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্র ছিল পরপর 4 বছর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিচারে সেই সময়, খালেদা জিয়ার সময়। তারপরে বাংলাদেশে 2 বছর তদারকি সরকার ছিল, তারপরে ইলেকশনে শেখ হাসিনা ক্ষমতা এসেছে। কিন্তু সেই তদারকি সরকার কিন্তু চেষ্টা করেছিল যে একটা সুষ্ঠু নির্বাচন করার, ইনক্লুসিভ নির্বাচন। কিন্তু এই যে সরকার ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাস করছে না, তারা এক্সক্লুড করতে চাইছে। অর্থাৎ বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল 1949-এ যে গঠিত হয়েছিল আওয়ামী লীগ, তাকে সরিয়ে একদম মুছে দিয়ে সেটা করছে। এগুলো আদৌ মোছা যায় কিনা, তদারকি সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মধ্যে করতে পারে না। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে যারা মৌলবাদী শক্তি যেগুলো রয়েছে, যেগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, অনেক নেতৃবর্গ যারা, যে রাজাকার যারা ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তাদের বংশধর এবং তাদের পন্থী যারা ছিল, প্রো পাকিস্তানি এবং প্রো ওয়াহাবি এই জিহাদি গোষ্ঠীগুলো, তারা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসছে। এবং যাদের কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস নেই বা অভিজ্ঞতা নেই, তারা এখন সামনে চলে এসছে। তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনি দেখুন তো, যেই মৌলবাদী শক্তিগুলো এন্টার মধ্যপ্রাচ্যে আছে এবং আফ্রিকার, পশ্চিম আফ্রিকাতে আছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, আফগানিস্তান, পাকিস্তানে আছে, তারা গণতন্ত্রের কথা বলে কিংবা তারা শান্তির কথা বলে, তারা শরিয়ার কথা বলে, কিন্তু শরিয়া লটাও তারা মানে না। সুতরাং এই শক্তিকে মোহাম্মদ ইউনূস প্রশ্রয় দিচ্ছে ব্যক্তিগত কারণে, এটা আমরা সকলেই জানি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে ব্যক্তিগত কারণটা কি হতে পারে, কেন উনি দেবেন? তিনি পাশ্চাত্যের কাছে যেখানে এত অ্যাকসেপ্টেড। একদম একদম। তিনি দেখুন, তার বিরুদ্ধে অনেক মামলা ছিল হাসিনার সময় ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর ক্ষেত্রে, এবং সেই মামলাগুলোর জন্য একাধিকবার তাকে আদালতে ডেকে পাঠানো হতো, এবং হাসিনার বিরুদ্ধে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন, এবং তিনি একটা নেটওয়ার্ক গড়ে তুলেছেন পাকিস্তানের আইএসআই এবং আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন তার সাথে। পাশাপাশি আমেরিকার যে প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, মিস্টার হাস, তার সাথেও
একটা যোগাযোগ করে একটা ষড়যন্ত্র বীজ তিনি বপন করেছেন এবং সফল হয়। এবং এই যে হাসিনা উৎখাতে আরো 1 বছর আগে থেকে এটা শুরু হয়েছিল, তিনি কিন্তু তখন পারেননি, গত বছর পেরেছেন। দ্বিতীয়ত, তিনি যে টাকাগুলো বলেছেন আমার দেউলিয়া হয়ে গেছে গ্রামীণ ব্যাংক, হাসিনা কিন্তু তার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন। হাসিনা ইন্টারভিউতে আমি দেখলাম, গতকাল একটা ইন্টারভিউতে, পুরো ইন্টারভিউতে বিভিন্ন সময় 400 কোটিরও বেশি টাকা দিয়েছেন, সেই টাকাগুলো ফেরত দেননি তিনি, সেই টাকাগুলো তিনি সরিয়ে নিয়েছেন। পাশাপাশি তার মানে দেবাশিস বাবু, এই জায়গাটায় কিন্তু বলতে হবে ইউনূসের আকর্ষণীয় ক্ষমতা, শেখ হাসিনা এইরকম একজন ব্যক্তিকে যিনি নিজেই কনভিন্স নন 400 কোটি টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, দেখুন কনভিন্স করতে পারেন এই কারণে হচ্ছে তিনি আমেরিকার কিছু মানে তার যে বন্ধু বান্ধব ছিল ক্লিন্টন পরিবার, তাদের যেমন কনভিন্স করেছেন, তার ব্যক্তিগত জীবনে অনেক নারীকে কনভিন্স করেছেন, একাধিক তার বৈবাহিক বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এবং তার ভণ্ডামি যেটা রয়েছে এটা প্রমাণিত আগেও ছিল, এবারও প্রমাণিত হয়ে গেল তার পদত্যাগের মধ্য দিয়ে। এবং ধর্ম সম্পর্কে তার মানে নাস্তিকতা বা হচ্ছে যেগুলোকে নিয়ে সে জামাতের মতো কে তারপর একদম তিনি হেফাজতে ইসলামকে পর্যন্ত ম্যানেজ করে নিতে পেরেছে। একদম, তিনি এমনি তদারকি সরকার প্রধান হওয়ার আগে পশ্চিমী দুনিয়ার নাস্তিক হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেন, আর এইদিকে ধর্মান্ধ শক্তির সাথে হাত মিলিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন, এবং আগামী 10 বছর তিনি কোনো ট্যাক্স দেবেন না এটাও তিনি সুনিশ্চিত করে নিয়েছেন। পাশাপাশি 10 বছর বাঁচবেন কিনা তাই সন্দেহ, কিন্তু সুনিশ্চিত করে নিয়েছেন। তারপরে যেটা করেছেন যে তিনি চেষ্টা করছেন যে মানে বাংলাদেশে এখন দেখবেন যে আমেরিকার যে আধিপত্য একদিকে বৃদ্ধি পেয়েছে, চৈনিক আধিপত্য বৃদ্ধি পেয়েছে। আমেরিকার আধিপত্য সেন্ট মার্টিনকে কেন্দ্র করে, যে আমেরিকা সাহায্য করেছিল সরকার পড়ে যাওয়ার ক্ষেত্রে হাসিনা সরকার, তার একটা পুরস্কার। আবার এই লালমনিরহাটে যে বিমান ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা হচ্ছে চায়না কর্তৃক, সেটা পাশাপাশি চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, এগুলোকে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছেন। অর্থাৎ যেই শক্তিগুলো কাছ থেকে সাপোর্টেড হচ্ছেন বর্তমানে, তাদেরকে খুশি করা। পাশাপাশি বাংলাদেশের যে বৈদেশিক নীতি, সেটা একটা দিশাহীন নীতি, অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে রিয়েলিটি সেটার বাইরে গিয়ে, অর্থাৎ 3 দিন ভারতবর্ষ সাপ্লাই চেন পুরো ডিপেন্ড করে ভারতবর্ষের উপর, এবং ঐতিহাসিকভাবে ভারতবর্ষ কিভাবে তাদের সাথে সংযুক্ত, কিভাবে সাহায্য করে, সব ভুলে গেছেন। ভুলে কি করছেন, যে দূর প্রতিবেশী যেগুলো, সেটা হচ্ছে চায়না ইজ নট নিয়ার নেইবার, এবং পাকিস্তান যে তাদেরকে পরাধীন রেখেছিল, সেই পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, তুরস্কের সাথে হাত মিলিয়েছে। অর্থাৎ দেখাতে চাইছে সাউথ এশিয়াতে অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স যেগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে বাংলাদেশ ওয়েলকাম করে ইন্ডিয়াকে চাপ সৃষ্টি করে। কিন্তু এই যে অবাস্তবতা, অর্থাৎ ভারতবর্ষের যে স্ট্র্যাটেজিক যে অবস্থান, ভারতবর্ষের যে মানে ফিনান্সিয়াল যে কন্ডিশন, ভারতবর্ষের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ভারতবর্ষের যে কি বলবো সামরিক শক্তির ক্ষমতা, সেই সম্পর্কে সামরিক বাহিনী খবর রাখে, বাংলাদেশের তদারকি সরকার বা তার সাঙ্গভঙ্গ করা খবর রাখে না বা রাখতে চায় না। তার জন্য এই মৌলবাদীরা তো কখনো যুক্তিতর্কে বিশ্বাস করে না, তারা কোনো তথ্যও বিশ্বাস করে না, তারা একটা ফ্যানাটিক ওয়ার্ল্ডে থাকে। তাই তাদেরকে বলছে পূর্ব ভারত দখল করে নেবো, উত্তর পূর্ব ভারত দখল করে নেবো, কলকাতা 4 দিন দখল করবো, এইভাবে তাদেরকে মন জুগিয়ে তাদেরকে ভারত বিরোধীদের প্ররোচিত করছেন। কারণ ভারত বিরোধিতাই ছিল হাসিনা উৎখাতের অন্যতম কারণ আমরা দেখেছি হাসিনা যখন মানে উৎখাতের পূর্ব মুহূর্তে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কেউ স্লোগান দিয়েছেন ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি। তখন ভারতের কি সম্পর্ক আমরা খুঁজে পাইনি। এইবার আসি একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক ডিক্লাইন বর্তমানে, এক সময় একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে 4 বছর আগে ডেভেলপিং কান্ট্রিতে উত্তোলন হয়েছিল বাংলাদেশের, আর্থিক প্রবৃদ্ধি 7 পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল, এখন 3.5-এ নেমে এসছে। এবং আগামী দিনে যেভাবে ডিক্লাইনের রেট চলছে, সেটাতে পাকিস্তানের যে মানে ইকোনমিক গ্রোথ করোনার সময় মাইনাস 0.48 হয়ে গেছিল, এখন আবার 2.6 হয়েছে, এই 3.5 থেকে আরো নেমে আসতে পারে। কারণ হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আমরা সকলে জানি ইকোনমি একটা বড় রেভিনিউ জেনারেট করে, রেমিটেন্স তৃতীয়ত হচ্ছে বাংলাদেশে কিন্তু কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে, এমএনসিস গুলো রয়েছে। কিন্তু আমরা দেখেছি তথ্যগতভাবে এন্টার 90 দশকে বিভিন্ন সময়ে হরতাল, বন্ধ, কারফিউর মাধ্যমে অরাজকতার ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা নেমে গিয়েছিল, আবার সেই কালচারটা শুরু হয়ে গিয়েছে। ফলে যেই দেশে শান্তি নেই, যেই দেশ সন্ত্রাসবাদীদের মদতে চলছে, যেই দেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেই দেশে কিন্তু বিনিয়োগ হবে না। পাশাপাশি যে ভ্রান্ত নীতি নিয়েছে ভারত বিরোধীরা, তার জন্য ভারত যেভাবে শিক্ষা দিল, অর্থাৎ আমাদের স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশের ইকোনমি ডিক্লাইন করবে। সুতরাং পূর্ববর্তী বক্তাদের সাথে আমি একমত যে এই ক্ষেত্রে যে সাধারণ মানুষরা এখন বুঝতে পেরেছে তারা কত ভুল করেছে,
এবং যেই মানুষগুলো নীরব, একটা বড় সংখ্যার মানুষ নীরব, কারণ তারা তাদেরকে শাস্তির ভয়ে তারা নীরব, তারা মুখ খুলতে পারছেন না, তার মানে এই নয় বাংলাদেশে সকলে এদেরকে মেনে নিচ্ছে সন্ত্রাসবাদী। আমার মনে হয় বাংলাদেশে এই ক্ষেত্রে যেটা সবচেয়ে আশু প্রয়োজনীয় এখন একটা অবস্থা, তার কারণ হচ্ছে ইউনূসের একটা বক্তব্য আমরা শুনছিলাম, সেখানে বাংলাদেশকে কখনো বলছে সিঙ্গাপুর মডেল, অর্থাৎ এই মংলা বন্দর, তারপর হচ্ছে চট্টগ্রাম, এই বন্দরগুলোকে দিয়ে একটা বন্দর ভিত্তিক অর্থনীতি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত পরাশক্তির এক একটা সেন্টার, সামরিক সেন্টার, মানে দেশটার যে নিজস্বতা, যে সার্বভৌমত্ব, অটোনমি নেই, অটোনমি হারিয়ে ফেলেছে, রিলেটিভ পুরোটাকে সে একদম শিফট করতে চাইছে। এই ধরনের ভয়ঙ্কর প্রবণতা, কারণ ইচ্ছাকৃতভাবে যে ভারতের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করা, একটা সময় ভারত তার প্রতিক্রিয়ায় উত্তর পূর্ব ভারতে বিভিন্ন প্রোডাক্ট, মানে যারা এই শেখ হাসিনার সময় দেখেছিলাম বেশ কিছু বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপ, এদের কিছু প্রোডাক্ট, বা একটা সময় বাংলাদেশে কেয়া সাবান খুব বিখ্যাত ছিল, সেই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আগুন ফাগুন লাগিয়ে ভারতের সাথে ঝামেলা করে এই যে একটা মানুষকে এইরকম একটা ভয়ঙ্কর জায়গায় ঠেলে মানে দেওয়া প্রচেষ্টা, এই সময় তো একটা রাজনৈতিক ঐক্য দরকার। অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু একটা ঐক্য তারা দেখাতে পেরেছিল, বিশেষ করে হচ্ছে যখন একদম এরশাদের প্রশ্নে। আজকে এই জায়গায় কি এটাই সবচেয়ে বড় এখন প্রয়োজনীয় সময়, মানে সময়ের ডাক বলে একটা কথা আছে, রাস্তার একটা দাবি থাকে, পথের দাবি যেরকম, এটাই কি হচ্ছে বিএনপি আওয়ামী লীগের অন্তত একটা কোথাও একটা রাজনৈতিক বৈরতা ছেড়ে কোথাও একটা জায়গায় অন্তত একটা সুষ্ঠু নির্বাচন জোর গলায় এটাকে আদায় করে ছাড়া, এটা ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে কোনো বিকল্প থাকতে পারে না। এটাই যদি আমরা বলি তাহলে কি সঠিক বলবো? একদম সঠিক বলবেন। আমাদের দেশে, আমাদের দেশ না, পৃথিবীতে যখনই কোনো দেশে রাজনৈতিক সংকট হয় তখন দেশের রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা, সদর্থক সক্রিয়তাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সদর্থক রাজনৈতিক দলের সক্রিয়তা বলতে আপনি বিএনপি ছাড়া আর কার কথা বলবেন? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, তার আগে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, ছাত্র সংগঠন নিষিদ্ধ করেছে, মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন। এবার যারা রাস্তায় নেমে প্রতিবাদ করত, যাদের ক্ষমতা আছে প্রতিবাদ করার, তারা যাতে প্রতিবাদ না করতে পারে তার জন্য রাষ্ট্র তার যা যা করা প্রয়োজন, মানে সন্ত্রাসের যা যা মাত্রাগুলো তাদের ওপর প্রয়োগ করা প্রয়োজন, সে মামলা মোকদ্দমা থেকে শুরু করে, ঘর লুট থেকে শুরু করে, রাস্তায় হেনস্থা করার থেকে শুরু করে, মারধর করা থেকে শুরু করে কিচ্ছু বাদ রাখে। ফলে এই মুহূর্তে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মীদের পক্ষে রাস্তায় নেমে, কিন্তু তাও করছে, কিন্তু একদম করছে না এটা নয়, কিন্তু করছে। বিএনপি কিন্তু এই জায়গায় যে সক্রিয়তাটা দেখাতে পারতো সেটা দেখাতে পারছে না। বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক অস্তিত্বই নেই বাংলাদেশে, এবং যদি থাকেও তারা পুরোপুরি এই ধরনের একটা দুটো দলের লেজুর হিসাবে থাকে। এই দুর্বৃত্তের যে উপদেষ্টা মণ্ডলীর যে দুর্বৃত্তায়ন, সেটাকে তারা প্রমোট করছে। ফলে তাদের কাছে নির্বাচন হলো কি হলো না, কারণ এই সময়কালের যাবতীয় সুযোগ সুবিধা যারা এই উপদেষ্টা মণ্ডলীর তদারকিতে সরকার চলছে তাদেরকে প্রমোট করছে, সব সুযোগ সুবিধা এদের কাছ থেকে নিচ্ছে। ফলে এরা তো বিরোধিতা করবে না। বিএনপির সক্রিয়তাটা আসছে না, তার একটা কারণ, যখন জুলাইয়ের অভ্যুত্থানটা হচ্ছে তখনও কিন্তু বিএনপি পেছন থেকে এগুলোকে সমর্থন করেছিল। ফলে বিএনপিরও মানুষের কাছে, যে মানুষরা এখন বুঝতে পারছে যে আমরা ভুল করেছি, তাদের কাছেও কিন্তু বিএনপির রাজনৈতিক বার্তা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। ফলে বিএনপি কিন্তু এদিক থেকে একটা নেতির জায়গায় আছে, কারণ মানুষ বিএনপিকে এই মুহূর্তে বিশ্বাস করছে না রাজনৈতিক দল হিসেবে। কারণ ওই জুলাই অভ্যুত্থানে আপনার যদি ওই ধরনের ভূমিকা না থাকে, মানে তারেক রহমানের উপর থেকে সমস্ত মামলাগুলো উঠে গেল, তিনি এখন বেকসুর, তিনিও দেশে এলেন না, ভিডিও বার্তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন। আচ্ছা, তিন যেটা মানে প্রতিভ বলেছে আর দেবাশিস বাবু বলেছে, সেটা হচ্ছে এই যে আপনি ভারতকে কোণঠাসা করার জন্য যা যা চেষ্টা করে যাচ্ছে, ভারতকে কোণঠাসা করতে গিয়ে যে যে বিনিয়োগগুলো আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, প্রথম কথা এই বাংলাদেশে, যে বাংলাদেশ আমি বারবার বলছি জাস্ট এখন একটা ভূখণ্ড, কিছু মানুষ বাস করে, সেই বাংলাদেশে কোনো রাষ্ট্র যারা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হয় তারা এই বাংলাদেশে বিনিয়োগ করবে না। টার্কি করবে,
তার কি বিনিয়োগ করবে আর সেটা দিয়ে বাংলাদেশের মানুষ সুফল পাবে? সুফল ইউনিস পেতে পারে, বাংলাদেশের মানুষ পাবে না, বিনিয়োগ করবে না, কারণ এই জায়গায় নেই। আর 3 নম্বর যে কথাটা, কারণ ওরা হয়তো বলবে, সেটা হচ্ছে যে আপনি যে জুলাই থেকে শুরু করে আবার প্রায় 1 বছর হতে চলবে, মানে হবে আর কি অল্প দিনের মধ্যে, আপনি তো ডে 1 থেকে বলছেন সংস্কার করবেন। তাহলে আপনি প্রথমে তালিকাটা দিন, আমি এই জিনিস সংস্কার করব। সংবিধান পাল্টানো সে গল্পগুলো আমি দূরেই রাখলাম। আর আইনগতভাবে কোনো উপদেষ্টা মণ্ডলী অধীনে যে রাষ্ট্র চলছে তারা সংবিধান পাল্টাতে পারে কিনা, দুজনই রাষ্ট্রবিজ্ঞানের মানুষ আছেন, তারা আমার থেকে ভালো জানবে। কিন্তু আপনি তালিকাটা দিন যে আমার প্রথম প্রায়োরিটি এইটা, আমার দ্বিতীয় প্রায়োরিটি এইটা। আপনার তো কোনো তালিকাই নেই, আপনার তো তালিকায় একটাই তালিকা, আওয়ামী লীগ নিশ্চিহ্ন করো, 71-কে নিশ্চিহ্ন করো, 71-এর যা কিছু চিন্তা চেতনা তাকে এই কারণে এবার বুঝলাম কেন জুলাই ঘোষণাপত্রটা দিল না। আমার কাছে এবার ক্লিয়ার হলো আশিস বাবু। তাহলে তো বলতে হবে কি করব, তার থেকে ওয়ান লাইনের একটা ডিক্লারেশন। ঘোষণাপত্র বিপ্লবীরা দেয়, আমি একদম গোড়ায় বলেছি, ঘোষণাপত্র দেয় যারা, পৃথিবীতে যেখানে যেখানে বিপ্লব হয়েছে, বিপ্লবীরা বিপ্লব করার আগে মানুষের সামনে একটা ঘোষণাপত্র দেয়। এইখানে যা হয়েছে এর কোনো ঘোষণাপত্র নেই, একটা হিডেন এজেন্ডা ছিল, সেই হিডেন এজেন্ডাটা কোনো কারণে ম্যাচিওর করে গেছে, অনেক দিন ধরে যে পরিকল্পনা ছিল সেটা ম্যাচিওর করে গেছে। এদের কোনো দেশ গড়ার জন্য যে লক্ষ্য থাকা দরকার সেই সব লক্ষ্য এদের ছিল না। এদের লক্ষ্য একটাই ছিল, হাসিনাকে উৎখাত কর, দিয়ে বাংলাদেশকে মৌলবাদী শক্তির মানে বারুদে পরিণত কর। আমাদের সঙ্গে জনমতে যোগদান করেছেন কাজল মুখার্জি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন কাজল বাবু। হ্যাঁ বলছি, এখনই মিলিটারি শাসন দরকার বাংলাদেশে, আর ইউনিসকে ইমিডিয়েট অপসারণ করা দরকার, দিয়ে মিলিটারি শাসন দরকার, দিয়ে নির্বাচনের ডেট ঠিক করা বাংলাদেশে, আমি মনে করি। হ্যাঁ নির্বাচনটা চাই, মানে কিন্তু বাংলাদেশে অতীতে দেখা গেছে মানে সেখানে মিলিটারি কিন্তু ক্ষমতায় দখল করার পরও দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। জেনারেল এরশাদের ক্ষেত্রেও তাই হয়েছে, জাতীয় পার্টি তৈরি করে নির্বাচনে গেছেন, অজনপ্রিয় হয়ে গেছিলেন। তার আগে জেনারেল জিয়া বা ওই সময়টায় আর কি তিনি বিএনপি তৈরি করলেন নির্বাচনের প্রক্রিয়া। ফলে এই দাবিটা কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর উপর একটা বড় অংশের মানুষেরও যেমন আস্থা রয়েছে, ঠিক সীমান্তবর্তী জায়গা থেকে মুর্শিদাবাদ আমরা জানি সীমান্তবর্তী জায়গা, কোথাও একটা জায়গায় বাংলাদেশের এই অশান্তির ছাপ ভয়ঙ্করভাবে এসে দেশের উপরে এসে পড়ছে। একটা শুনুন, যে কোনো দেশে যদি অশান্তি চলে, প্রতিবেশী দেশে, তার প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়বেই। কারণ সীমান্তবর্তী এলাকায়ও এই ইউনিসপন্থী লোকজন নেই, এটা তো ভাবার কোনো কারণ নেই। সেটা শুধু যে ঢাকাতেই আছে বা ইউনিস যেখানে যেখানে আছে সেখানে, তার সীমান্তবর্তী এলাকায় তো সেই ধরনের মানুষজন থাকে। এবং যে উপদেষ্টা মণ্ডলীর প্রধানের মূল উদ্দেশ্য ভারত বিরোধিতা, তারা এই সীমান্তবর্তী এলাকার দুর্বৃত্তদের প্রমোট করবে না, এটা ভাবারও তো কোনো কারণ নেই। কারণ যত আপনি সীমান্তবর্তী এলাকাকে বিশৃঙ্খল করার চেষ্টা করবেন প্রতিবেশী দেশের, তত প্রতিবেশী দেশ ওইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর আমি আমার যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে আমার যে সুবিধাবাদী রাজনীতির যে সুবিধাগুলো নেওয়ার, সেগুলো আমি আড়ালে আড়ালে নিয়ে যাব। কিন্তু আমি একটা কথা বলছি, এর কিন্তু শেষ আছে, এর শেষ আছে। কারণ আপনাকে 26শে জুনের মধ্যেও যদি নির্বাচন করতে হয়, মানে প্রদীপ ঠিকই বলছিল নির্বাচন করার আদৌ এদের কোনো ইচ্ছে নেই, ওটা পিছিয়ে যাচ্ছে। নির্বাচন হলে আমি আবার আপনাকে বলছি, জুলাই মাসের অভ্যুত্থানের পর বাংলাদেশে যা যা ঘটতে আমরা দেখেছি, একই জিনিস এদের ফেরত আসবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু ফেরতটা দেবেই। এই আশঙ্কা থেকেও কিন্তু কিচ্ছু করছে না, কারণ এই ফেরতটা ওরা পাবে। এটা আমি বলছি না, এটা বাংলাদেশের মানুষের মানসিকতা বলছি। ফেরত ওরা যেদিন সুযোগ পাবে এই একই রকম ভাবে সুদে আসলেই দেবে, আর ইউনিসের সুদ খাটানো আর তখন চলবে না। প্রতিবাবু, এই যে একটা পরিস্থিতি মধ্যে দিয়ে খুব যেটা হচ্ছে যে ভারতও কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ এবং পূর্ব প্রান্তটাকে যথেষ্ট এবার গুরুত্ব দিচ্ছে। কারণ হচ্ছে ভারতের কোথাও একটা জায়গায় মনে হচ্ছে পাকিস্তানের একটা লঞ্চিং প্যাড হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার প্রবণতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এবার একটু শক্তপোক্তভাবে ঝেড়ে কেসে একটু এই যে এতদিন ধরে 9 মাস ধরে যে একটা বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে গেছে, তার একটা কড়া ডোজ প্রয়োগ করার সময় তো এসে গেছে বলেই মনে হয়।
দেখুন, ভারতবর্ষ এই কদিন আগে পাকিস্তানের ওপরে যেটা দেখালো যে শুধু সামরিক শক্তিতে করাডোজ নয়, জল দিয়েও করাডোজ দেওয়া যায়। আর 2026 সালে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের বছর, ফলে 25-এর মধ্যে নির্বাচন না হলে গঙ্গা জলের যে শেয়ারিং সেটা যদি ভারত বন্ধ করে দেয়, যে সরকার নেই বলে, তাহলেই কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য জবাব দেওয়া হবে। তার জন্য সামরিক শক্তি প্রয়োগ বা অন্য রাস্তায় যাওয়ার কোনো দরকার। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আপনি এই যে বললেন বিএনপি আর আওয়ামী লীগ কখনো এক জায়গায় এসেছিল এরশাদকে সরানোর জন্য, কিন্তু গত 25 বছরে বা 15-17 বছরে যখন আওয়ামী লীগের সরকার ছিল, বিএনপি কিন্তু তার ইমেজটা জামাতের সঙ্গে একটা ঘনিষ্ঠতা রয়েছে, একটা তলায় তলায় জোটবদ্ধ আছি এরকম একটা ইমেজ তৈরি করেছে। ফলে আওয়ামী লীগের বিকল্প হিসাবে মানুষ বিএনপিকে যে মেনে নেবে না, এটা বিএনপির লোকেরাও ভালোভাবে জানে। ফলে তারা শুধুমাত্রই সাংবাদিক সম্মেলনেই নিজেদের সীমিত রাখছে। এখন মোদ্দা কথা হচ্ছে যে 2007-08-এর সময় কেয়ারটেকার গভর্নমেন্টে কি করেছিল, যে বলেছিল যে হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকেই সিন থেকে বাইরে রেখে আমাকে নির্বাচনটা করতে হবে। ফলে আজকে যখন আমি দেখছি একটা মানে অদ্ভুতভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, তাকে যখন ফেল হচ্ছে, তাকে সরানোর জন্য সদর্থক ভূমিকা নিতে সেনাবাহিনীকে হবে। এই সেনাবাহিনী কি করতে পারে যে তারা কিন্তু ট্রান্সফার অফ পাওয়ার, এটা কিন্তু অভ্যুত্থান না, ট্রান্সফার অফ পাওয়ার সঠিকভাবে দ্রুততার সাথে করার জন্য, কারণ এই অন্তর্বর্তী সরকার করবে না, তারা এইরকমভাবেই এই অচলাবস্থা টিকিয়ে রাখবে। তার কারণ তারা ক্ষমতালোভী, সুবিধাবাদী, এবং তারা জানে যে যে কোনো ধরনের রাজনৈতিক শক্তি ক্ষমতা এলে তারা আর এইগুলো পাবে না, এবং আবার ইউনিসের বিরুদ্ধে কেসগুলো রিওপেন হতে পারে না। ওই তো হলো শুধু আসলে ফেরত ফলে ব্যাপার হচ্ছে যে এখন আমার পজিটিভ রোল দরকার সেনাবাহিনী, পজিটিভ রোল দরকার ভারতবর্ষের, পজিটিভ রোল দরকার কিন্তু অবশ্যই এবারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোশটা খুলতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চাইছে। আপনি বলছেন একদিকে যে বাংলাদেশের কি হচ্ছে প্রধানমন্ত্রী আপনি বুঝে নিন, আবার আরেকদিকে সেন্ট মার্টিনের ওখানে হস্তক্ষেপ করার জন্য ইউনিসের সঙ্গে তলায় তলায় হাত মেলাচ্ছেন। ফলে এইবারে কিন্তু একটু ভারতকে পৃথিবীর অন্য রাজনৈতিক মানে দেশগুলোর মুখোশটা খুলতে হবে, এবং চাপ সৃষ্টি করে এই ইউনিস সরকারকেও যে বলা যাবে যে 25-এর ডিসেম্বরে নির্বাচন না হলে ওই জলবন্টন চুক্তি আমরা আর মানছি না। একদম তাই। নির্বাচন বাংলাদেশ চাই, গণতন্ত্র সেখানে মানে প্রতিষ্ঠিত হোক, এবং অবশ্যই সংস্কার হোক বাংলাদেশের, যে সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশ সত্যিকারের একটা এমন জায়গায় যাবে যেখানে একটা বন্ধুত্বপূর্ণ, সঠিক বন্ধুত্ব বলতে যেটাকে বোঝায়, সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে। যে ভারতের নচেত ওই বলে না চোখে ওই নেবা হলে, মানে ওই জন্ডিস হলে সবই হলুদ দেখে, তো বাংলাদেশের ওরকম একটা যদি অবস্থা থেকে যায়, তার অর্থনৈতিক দুরবস্থা বা অন্যান্য কারণে ভারতকে তার সবসময় আগ্রাসী মনে হবে, কোনোদিনই বন্ধুত্বপূর্ণ জায়গায় সে আনতে পারবে না, নিজেকে হীনমনতায় ভুগবে বাংলাদেশ। তাতে এই জায়গা থেকে একটা উত্তরণ হচ্ছিল, কিন্তু সেই উত্তরণ থেকে এই 9 মাসে এতটাই পেছনের দিকে চলে গেছে, যার জন্যে এখন একটা দরকার। কেন এরপর পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তারা চাইবে না। তারা একটা মুক্তিযুদ্ধের লেগাসিকে তারা বহন করে চলে, যে মুক্তিযুদ্ধ আপামর বাংলাদেশকে গোটা বিশ্বের মানচিত্রে দরবারে তাদেরকে একটা উজ্জ্বল রূপে তাদেরকে তুলে ধরেছে। সেখানকার যে অনাগত প্রজন্ম যারা আসবে তারা গর্ববোধ করতে পারবে চিরকাল যে আমরা সেই মুক্তিযুদ্ধ, যা ভাষা আন্দোলন থেকে নিয়ে গোটা পৃথিবীতে আমরা মাতৃভাষার যে অনন্যতা তাকে স্বীকৃতি দিতে পেরেছি। সেই জায়গা থেকে কোথা থেকে একজন ইউনুস, যাকে কেউ বলছেন ধূর্ত, কেউ বলছেন অত্যন্ত ধড়িবাজ, কেউ বলছেন হচ্ছে নিজের স্বার্থ ছাড়া বোঝে না, কেউ একজনকে দাঁড়িয়ে সপাটে কেউ বলছেন না যা উনি একজন বড় দেশপ্রেমিক, বলার মতো কেউ নেই, অথচ তারা টেনে টুনে নিয়ে চলছে বাংলাদেশকে। এই পরিস্থিতি কতদিন বাংলাদেশের মানুষ সেটাকে সহ্য করছেন বা করবেন, সেটা নিয়েই এখন চর্চা জোরদার চলছে। আজকের মতো সময় শেষ, সে কারণে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আশিস দাস আপনাকে, ডক্টর দেবাশিস নন্দী আপনাকে, ডক্টর প্রতীক চট্টোপাধ্যায় আপনাকে, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।